নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু ব্লগটা সকাল থেকে শুরু করিনি, কারণ রোজই একই রকম ভিডিও তোমাদের দিয়ে থাকি, সকাল থেকে স্টার্ট করি। আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি, আজকে কিন্তু বিকেল থেকে ভিডিওটা করলাম। একা একা থাকা হয় তো কোথাওই যাওয়া হয় না। হাজব্যান্ড থাকলে এদিক ওদিক টুকটাক যাওয়া হতেই থাকে। আর কিছুদিন আগে বৌদিরা ছিল, তো মলে টলে গিয়েছিলাম, তো বেশ ভালোই লাগতো। আর এখন তো একদম একা পড়ে গেছি, বেশ কিছুদিন হয়ে গেল, এদিকে আবার 4-5 দিন হয়ে গেল একা আছি, তো মনটাও ভালো লাগে না। বিকেল টাইমটা হলে না একটু অস্থির অস্থির হয় মনটা। তো যাই হোক, আজকে আমি একটু বেরোবো, বিকেলে একটু ঘুরতে যাব, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো সেই জন্যই এখন করছি কি, কিট্টুকে দুধটা খাইয়ে দেবো, ঘুম থেকে ওকে তুলে দিয়েছি, এখন বাজে মোটামুটি 5টা মতো। তো 1 ঘন্টার মধ্যে আমাকে রেডি হতে হবে। তার আগে কিন্তু আমার মনের মধ্যে প্রচুর কাজ আমি জমিয়ে রেখেছি যে এইগুলো করতে হবে। তো চলো থালা বাসনগুলো টুক করে ধুয়ে নিই। টুক করে কাজটা দেখাতেই টুক করে হয়, কিন্তু ধোয়াটা টুক করে হয় না। তো যাই হোক, এখানে দুধটা গরম হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। তো বাটিটা এত পরিমাণ পুড়ে গেছে, মানে আমি কিন্তু হাই ফ্লেমে করে রেখে গিয়েছিলাম, তো এসে থাল ধুতে ধুতে দেখি যে বাটিটা একদম লাল হয়ে পুড়ে গেছে। তো আমি ভুলে আগেই এই যে দুধটা ঢেলে ফেলেছি, কিন্তু আমি বুঝলাম যে না, দুধটা ঢাললে কি একটু খাবে না, কারণ এটা যেহেতু একদিন আগের দুধ, ওই যে দেখো দুধটা পড়ে গেল, এমনটাই হয়। এটা যেহেতু একদিন আগেকার দুধ, তো সেই দুধটা কিন্তু আমাকে ছেঁকে দিতে হবে, না হলে চাছিগুলো সব ভেঙে ভেঙে দুধের মধ্যে চলে যায়, তো ছেলে একদম খেতে চায় না, অফ করে ফেলে। তো সেই জন্য আবার কিছুটা দুধ ওকে আমি ছেঁকে দিলাম। আর এখন ও দুধ খুব বেশি খেতে চায় না, তবে সকালের দিকটায় খেয়ে নেয়, এই বিকেলের টাইমটা দুধটা ঠিকঠাক খেতে চায় না, তাই দুধটা একটু অল্প করে দিলাম। যেটুকু খাবে খাবে, তার সঙ্গে বিস্কিট দিয়ে দেবো, কারণ বিস্কিট খেলে কিছুক্ষণ পেটের মধ্যে থাকবে। দুধ জানিও যেহেতু খাবে না। আর একজন কমেন্ট করেছিলে যে দিদি জলের মধ্যে দুধ ঠান্ডা করতে দেবে না, তাহলে বাচ্চার ঠান্ডা লাগে, এরকম কিছু কমেন্ট এসেছিলো আমার কাছে। তো সেই জন্য আজকে কিন্তু আমি একদম জলের মধ্যে দুধটা ঠান্ডা করতে দিইনি, নর্মালি সাইডে রেখে দিলাম। ছেলে যেহেতু কলা খাচ্ছিল, তো কলাটা খেয়ে 10 মিনিট থামবে, ততক্ষণে কিন্তু দুধটা ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণ আমি এদিকে এসেছি বিছানা পরিষ্কার করতে, কারণ কিট্টুর আমি ঘুমিয়েছিলাম দুপুরবেলায়। যদিও আমার ঘুম হয়নি, কোথাও যাওয়ার কথা হলে ঘুম হয় না, আর এমনিও ঘুমাচ্ছি না, কারণ দুপুরে যদি না ঘুমায় তাহলে রাত্রির ঘুমটা আমার ভালো হবে, কারণ বুঝতেই পারছো একা থাকছি তো। এবার একা থাকলে চট করে ঘুম আসাটা একটু মুশকিল হয় আমার ক্ষেত্রে, মানে অভ্যাস হয়ে গেছে, কোনো রকম ভয় বা কিছুই মনে হচ্ছে না। তবে কেন জানি না শরীরটা একটু কেমন লাগে, মানে শুলেই যেন একটু শরীরটার মধ্যে কেমন অস্বস্তি ফিল হয়, ঘুমটা চট করে আমার আসে না। সেই জন্য ভাবছি যে দুপুরবেলায় প্রত্যেক দিন ঘুমানো, মাঝে মাঝে ঘুমোবো, ওই হয়তো আধা ঘন্টা ঘুমোলাম। তো আজকে আমি ভেবেছিলাম যে ঘুমোবোই না, কারণ আগের দিন রাত্রিবেলা তো আমার একদম ঘুম হচ্ছিল না। তো সেই জন্য আজকে দুপুরবেলায় ঘুমাইনি, যেন রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারি। আর এই যে কিট্টুর আগের ব্যাগটার বাবা এনে দিয়েছিল, এই যে দেখছো ওপরের চেনটা, ওই চেনটাই কেটে ফেলেছে, নতুন আছে ব্যাগটা। আর এই ব্যাগটা নতুন নিয়েছে ছেলের জন্য, ছেলের খুব পছন্দের, কারণ ওই ব্যাগটাতে কিন্তু গাড়ির ছবি আঁকানো আছে, আমি কিন্তু সেই জন্যই নিয়েছি। তো এখন তাড়াতাড়ি করে ব্যাগটাগুলো গুছিয়ে নেব, কারণ কি হয় বলো তো, কিট্টুকে যখন স্কুল থেকে নিয়ে আসি তখন কিন্তু 12:30 পৌনে 1 বেজে যায়। এবার জায়গা যদিও মানে বেশি দূর যেতে হয় না, তবে ওই অল্প সময়টুকুতেই ওই ভিড়ের মধ্যে রৌদ্রের মধ্যে আসাতে না খুব ক্লান্ত হয়ে যায়। তারপরে সে আধা ঘন্টা হয়তো কিট্টু খেলা করে, বা আমি কোনো হাতে কাজ থাকলে করে নিই, করে আর যে ব্যাগটা গুছোবো, বা সেই সময় দুপুরবেলায় ভাতটা খেয়ে থালাগুলো ধুবো বা কিট্টু টিফিনগুলো ধুবো, সেই এনার্জিটা থাকে না। তখন মনে হয় একটু শুই, ঘুমোই বা না ঘুমাই, শুলে কিন্তু শরীরটা একটু আরাম পায়। তো সেই জন্যই বিকেলবেলায় আমাকে ঘরটা আবার দ্বিতীয়বার গোছাতে হয়। যেমন সকালবেলায় ঘুম থেকে উঠে একবার গোছাতে হয়, তেমনই কিন্তু বিকেলে ঘুম থেকে উঠে আরেকবার গোছাতে হয়। তো সেই জন্যই কিট্টুর বুকসগুলো যেখানে ছিল সব কিছু ঠিকঠাক জায়গায় রাখলাম। আর এখন ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, বিছানাটা ক্লিন করে নিয়েছি, আর বেডশিটটাও চেঞ্জ করতে হবে, কারণ অনেক দিন হলো বেডশিটটা পাতা হয়েছে, চেঞ্জ করা হয় না। আর আমি বেডশিট নেব করে কিন্তু নেওয়াই হচ্ছে না, কারণ বাজারে গিয়ে নেব সেরকম মনোবৃত্তি নেই, অনলাইন থেকেই নিয়ে নেব। কারণ আমার অনেক বিছানার চাদর অনলাইন থেকে নেওয়া, যেগুলো আমি সুতির পেয়েছিলাম, আর সেগুলো অনেক দিন টেকসই হয়েছে। ওই ঘরে মানে আমার বেডরুমে যে কভারটা দেখলে, সেটাও কিন্তু অনলাইন থেকেই নেওয়া। সেই চাদরের বয়স কিন্তু এদিকে আমার ব্যাঙ্গালোর যাওয়া, আর চাদরের বয়স ব্যাঙ্গালোর যাওয়া তো এদিকে প্রায় 3 বছর হয়েই গেল। মানে যখন আমি প্রথমবার গিয়েছিলাম তখন তো, তারপর 2 বছর ছিলাম ওখানে, তো 2 বছর এদিকে আবার 3-4 মাস হয়ে গেল, প্রায় 2.5 বছর হয়ে গেল। চাদরগুলো কিন্তু এখনও ভালো আছে, তবে 2.5 বছর যেহেতু লাগাতার আমি ইউজ করেছি। আর কিট্টু ছোটো ছিল, বুঝতেই পারছো, শুশু পটি কত কিছুই না করেছে, নোংরা ফেলা, দুধ ফেলা, খাবার ফেলা। তো যতটা একটা বিছানার চাদর কাচার দরকার, তার থেকে কিন্তু ওই চাদরগুলো একটু বেশিই কাচা হয়েছে, মানে প্রায় রোজই কাচতে হতো। আর ওখানে তো আমার মেশিন ছিল, তোমরা দেখে থাকবে ব্যাঙ্গালোরে যারা আমার ভিডিওগুলো দেখতে, কারণ মেশিন থাকলে কাচাতে কোনো আলস্য হয়
হয় না, মনে হয় সব তুলে তুলে কেচে দিই, মনে হয় পরিষ্কার জিনিস থাকলেও সেটা তুলে কেচে দিই, সেজন্য কাচাকুচিটা একটু বেশি হয়েছিল। তো যাই হোক, চাদরগুলো কিন্তু বেশ ভালো ছিল। হাজব্যান্ড যখন এসেছিলো তখন কিন্তু মলে গিয়েছিলাম কাঁচরাপাড়ায়, তোমরা জেনেই থাকবে। আর একদিন কলকাতা বাজারে গেছিলাম, তো দুই জায়গাতেই গিয়ে যে চাদরগুলো আমরা দেখেছিলাম সেই চাদরগুলো একদম ভালো ছিল না। ঠিক অনলাইনের কিছু কিছু চাদর চলে আসে না, কেমন একটা প্যালপেলে সিট, সেই সিটের চাদর কিন্তু শপিং মলে ছিল। তো আমাদের পছন্দ হয়েছিল না। কলকাতা বাজারে যে চাদরগুলো ছিল সেগুলো কিন্তু সব পিলো কভারও ছিল, সব ঠিকঠাক ছিল, কিন্তু মানে সিটগুলো একদম বাজে ছিল, মানে বিছানায় পাতলে বিছানা থেকে নেমে চলে যাবে এরকম একটা ব্যাপার। আর কাঁচরাপাড়ায় যখন আমরা গিয়েছিলাম বিশালে, তখন কি হয়েছিল, তখন অফার চলছিল। আর অফারের সময় মানুষ যায় যে অফারে অনেক জিনিস নিয়ে নেব, কিন্তু কিছু কিছু জিনিস এতই বাজে থাকে যে তোমার দেখলেও নিতে মন চাইবে না। তো বিছানার চাদর কিন্তু প্রচুর ছিল, তো একটাও দেখে মনে হচ্ছে না যে নতুন কিছু আছে, সব কেমন যেন পুরনো ইউজ করে এরকম মনে হচ্ছিলো। তো আমরা না নিয়ে ঘুরে চলে এসেছিলাম, তোমরা তো দেখেই থাকবে। আমি সব কিচেনের জিনিস নিয়েছিলাম। তো এই যে দেখো, কিট্টুকে দুধটা দিয়েছি। এবার গরমের সময় দুধ ঠান্ডা হতেও কিন্তু প্রচুর সময় লাগে। দেখো, আমি কিন্তু এমনি সাইডে রেখেছিলাম, তো দুধটা ঠান্ডা হয়নি। কিট্টু বলছে যাও দুধটা ঠান্ডা করে নিয়ে এসো, ঠান্ডা হয়নি সেটাই বলছে। তো আমি দেখলাম দুধটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে একটু সন্ধ্যাটা দিয়ে যায়। কারণ যদি এখন সন্ধ্যা হয়নি, 5টার সময়, বুঝতেই পারছো একদম বিকেলবেলা, দিনের বেলায় বলতে গেলে, এখন তো সন্ধ্যা লাগে 6:30টায়। তো আমি দেখলাম যে আস্তে আস্তে তো 8টা 9টা বেজেই যাবে, তো আমি সন্ধ্যাটা একটু দিয়ে যাই, না হলে ভালো লাগে না। এখন যেহেতু বাড়িতে থাকি, একা থাকি, একটু সকাল সন্ধ্যে পুজো না করলেও ভালো লাগে না। তো সকালে তো করেছিলাম, এখন হচ্ছে একটু রেডি করে নিলাম। এখন কিন্তু প্রদীপটা ধরিয়ে দেবো, তুলসীতলায় দেবো না, কারণ আমি শুনেছি দিনের বেলায় তুলসীতলায় প্রদীপ ধরাতে হয় না। তুলসীতলায় একটা ধূপকাঠি দিয়ে দেবো। আর এই যে তেলটা দেখলে আমি ক্যান্টিন থেকে নিয়ে আসি, এটা তো অনেক সুবিধা হয়। ছোট্ট একটা বোতল নিয়ে আসলে কি হয়, আমার কিন্তু 15-20 দিন চলে যায়, মানে সন্ধ্যা দেওয়ার জন্য আলাদাভাবে আর ঢালতে হয় না কোনো বোতলে। এই বোতলগুলো নিয়ে আসি, ইউজ করে আবার ফেলে দিই। তো সেটাই একটু সুবিধা হয়, সেই জন্য তোমাদেরকে দেখালাম। এটা আসলির তেলের বোতলটা। আর অনেকেই কিন্তু সর্ষের তেলটা ইউজ করে না, অনেকেই সাদা তেল ইউজ করে, যেমন আমার মা সাদা তেল ইউজ করে, যেটা সূর্যমুখী তেল বলে হয়তো, আমি সঠিক জানি না। তো যাই হোক, সন্ধ্যাটা দেবো তার আগে আমি কিট্টুকে পাঠিয়েছিলাম যে যাও জেম্মা রেডি হয়েছে কিনা দেখে এসো, কারণ আমি, আমার ছেলে, নিচের দিদি এবং দিদির ছেলে, আমরা 4জনই যাব। তো ওকে পাঠিয়েছিলাম রেডি হচ্ছে কিনা সেটা দেখার জন্য। দেখে 5:30 বেজে গেছে। আমি কিন্তু সন্ধ্যা দেওয়ার আগে বলতে ভুলে গেলাম, আজকে যেহেতু বাড়িতে মাছ হয়েছিল দুপুরবেলায়, তো আমি সন্ধ্যা দেওয়ার আগে কিন্তু আমি গাটা ধুয়ে নিয়েছি। গাটা ধুয়ে এখন এই যে সন্ধ্যাটা এখানে লাগিয়ে দেবো। আর প্রচুর প্রচুর কমেন্ট, আর তার সাথে প্রচুর মোটিভেশন, তার সাথে কিন্তু প্রচুর ভালোবাসা আমি তোমাদের থেকে পাচ্ছি। তার জন্য তোমাদেরকে যে কতই ধন্যবাদ জানাবো আমি নিজেই জানি না। তোমাদের প্রত্যেকটা কমেন্ট পেয়ে আমি এটাই বুঝেছি যে তোমরা এটাই বোঝাতে চেয়েছো, যতদিন তোমার হাজব্যান্ডের একটা ভালো পোস্টিং না আসে, হাজব্যান্ডের সঙ্গে কোয়ার্টারে না যাও, ততদিন তুমি একাই থাকার চেষ্টা করো। কেউ থাকাতেও তোমার খুব একটা সুবিধা হয় না, সেটা তোমার ভিডিও দেখলেই বোঝা যায়। তো তোমরা হয়তো কথাটা ঠিকই বলেছো, কিন্তু সব কিছু তো আমাদের মনের মতো হয় না। তো দেখা যাক কি হয়। এখন আমার হাতে কিছুই নেই। তুলিকা, অর্পিতা, অর্চিতা, রথি, তোমাদের মৌমিতা, তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি ডেলি পাই। আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো খুব মন দিয়ে পড়েছি। যেদিন হয়তো আমি তোমাদের কমেন্টগুলো ভিডিওতে বলতে পারছি না, সেদিন ভেবো না যে দিদি তোমাদের কমেন্টটা পড়েনি, অবশ্যই আমি পড়েছি। আর তাতে আমি রিয়্যাক্টও দিয়েছি। তোমরা এভাবেই পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। প্রত্যেকটা কমেন্ট পড়ে কিন্তু আমার মনের কথাগুলোই আমি পড়তে পেরেছি, এমনটা মনে হয়েছে যে সবগুলো আমার একদম মনের মতো কমেন্ট আমি পেয়েছি। তোমাদের আর মতামত আর আমার মতামত প্রায় একই। তো সব কিছু তো আর মনের মতো হয় না। ধরো কিছু না কিছু জিনিস আমাদের জীবনে মানে একটু কমতি থাকে, আর কমতি না থাকলে, বললাম না আগের দিন যে মানুষ কিছুই করবে না, তখন ভাববে সে তো, আমি তো সুখী, আমি কিছু না করেই সুখী, কী বা করবো, এরকম করে জীবনটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, সব কিছু এখন ভগবানের ওপর, ভগবান যা চাইবে, ভগবান যা করবে সেটা ভালোর জন্যই করবে। আর আমি যখনই মন খারাপ করি তখনই হাজব্যান্ডের সঙ্গে বলি, তখনই হাজব্যান্ড আমার একটাই কথা বলে যে যা করছো তুমি যা করছো বা অন্য কেউ যা করছে সেটা কিন্তু উপরওয়ালা দেখছে, যে ভালো করছে তার অবশ্যই ভালো হবে, এমনটাই ভাবনা চিন্তা নিয়ে আমরা চলছি। কারণ কারোর ওপর আমাদের কোনো কন্ট্রোল নেই, এইটুকুই বলার। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমরা তো দেখলেই কিট্টু কতটা এক্সাইটেড হয়ে আছে, কারণ ও তো একদম বন্দি হয়ে গেছে না, ওই স্কুলে যায়, ওইটুকু টাইমেই ও একটু মজা করতে পারে। তো যেহেতু ওকে আমি বলেছি
যে আমি তোকে পার্কে নিয়ে যাব, সেই জন্য কিন্তু এত খুশি হয়ে গেছে। আসলে আমরা কিন্তু পার্কে যাচ্ছি না, এই যে দেখছো একটা কোয়ার্টারে এসেছি আমরা, মানে আমি যেখানে থাকি সেখানে পাশেই কিন্তু ফ্যামিলি কোয়ার্টার আছে, ওই 5 মিনিটের রাস্তা। তো একটা দিদির ঘরে আমরা এসেছিলাম, সেখানে পুজো হচ্ছিল। পুজোটা কী পুজো আমি সঠিক বলতে পারবো না, তবে শিব ঠাকুরের মাথায় জল দেওয়া হচ্ছিল, দুধ দেওয়া হচ্ছিল, ঘি দেওয়া হচ্ছিল, মানে অনেক কিছু নিয়ম পালন করা হচ্ছিল। তবে নামটা অন্য কিছু একটা ছিল পুজোটার, শিব ঠাকুরের পুজো কিন্তু না। তো সঠিক আমি জানি না, তাই বলতে পারলাম না। আমরা কিন্তু গিয়ে প্রথমে সেই দিদির ঘরেই বসেছিলাম, তারপর কিট্টুকে আমার ওই যে দিদির ছেলেটা সে কিন্তু নিয়ে গেছিলো পার্কে খেলার জন্য। তো পার্কে বেশ কিছুক্ষণ খেলে আবার কিট্টু চলে এসেছিলো, এসে বলছে মামা শুশু পেয়েছে। তাই ওর যেহেতু শুশু পেয়েছে, তাই আমরা কিন্তু বাইরে চলে এসেছিলাম। বাইরে এসে মনে হলো যে আবার ভেতরে গিয়ে বসবো, কিট্টু ডিস্টার্ব করবে, তার থেকে একটু বাইরেই ঘুরে নিয়ে আসি। তার আগে কিন্তু ছেলের অলরেডি একবার পার্কে গিয়ে অনেকক্ষণ খেলা হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা খেলে কিন্তু আমার কাছে ও এসেছিলো। তো এখন আবার বলছে মাম্মা চলো একটু পার্কে যাই, কারণ এই যে পার্কের অভ্যাসটা তো আজকে থেকে নয়, যখন থেকে ও ব্যাঙ্গালোরে ছিল তখন থেকে আমরাই কিন্তু ওকে অভ্যাস করিয়েছি, রোজ বিকেল হলেই পার্কে নিয়ে যেতাম। তারপর ওর একটা ভালো অভ্যাস হয়ে গেছিলো। আর বিকেলের টাইমটায় না বাচ্চাদের একটু খেলার সুযোগ থাকা ভালো, মানে আশেপাশে যদি পার্ক থাকতো, আমি বারবার এই কথাটা মনের মধ্যে ভাবি যে আমার যেখানে আমি আছি সেখান থেকে যদি 5 মিনিটের হাঁটা পথেও আমার যদি পার্ক থাকতো, তাহলে কিন্তু আমি রোজ ছেলেকে আমি নিয়ে যেতাম, যতই আমার কাজ থাকুক বা ব্যস্ত হয়ে থাকি না কেন। এই যে এখানে এসেছি, তো এখানে তো রোজ রোজ আসা যায় না, এটা যেহেতু কোয়ার্টার এরিয়া, আসলে কেউ কিছু বলবে না, কিন্তু এই রাস্তাটা অনেকটা দূর, যদি আমি হেঁটে আসি তাহলে কিন্তু প্রায় 20 মিনিট হাঁটা পথ। এবার আমার ছেলে তো হাঁটতে পারবে না, আমার পক্ষে সেটা ঠিক আছে, আমি হয়তো হাঁটতে পারবো, তবুও দূর, অনেকটাই দূর। তো টোটোতে যেহেতু আসলাম সেজন্য 5-10 মিনিট লেগেছে, অতটা কিছু মনে হয়নি। এবার টোটো ভাড়া কিন্তু 15 টাকা, 15 30। এবার রোজ রোজ 30 টাকা ভাড়া দিয়ে তো পার্কে আসা সম্ভব না, আর অত দূরে যাওয়াটাও সেফ না, মানে ডেলি গাড়িতে করে যাওয়া, হেঁটে হেঁটে কোথাও গেলাম সেটা একরকম, কিন্তু ডেলি ওই যে টোটোতে করে যাওয়ার রাস্তা কিন্তু খুব খারাপ ছিল। হাজব্যান্ডেরও হয়তো ভালো লাগবে না সেই ব্যাপারটা, যে আমরা ডেলি ঘর থেকে এত দূরে চলে যাচ্ছি। তো যাই হোক, কিট্টু কিন্তু কতটা খুশি, আর সেই দিনগুলো ফিরে পেয়েছে, মানে এখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে, এত খুশি হয়েছে, মানে কি বলবো, ওর খুশি দেখে আমারও ভালো লাগছিল। আমি কিন্তু বলেছিলাম যে পার্কটা ঘুরেই চলে আসবো, আমরা কিন্তু খেলবো না, কিন্তু ওর খেলা দেখে আর ওর আনন্দ দেখে আমি কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম যে ও খেলুক, আমি একটু ওয়েট করে যাই, ওর হয়তো মনটা ভালো হয়ে যাবে এই কারণেই। আর এই যে কোয়ার্টারগুলো দেখছো, কোয়ার্টারগুলো দেখে কিন্তু আমার কোয়ার্টারের কথা খুব মনে পড়ছিল, যে কত আনন্দে থাকতাম ওখানে, কত ভালো ছিলাম। এখন আবার একা একা হয়ে গেছি, ভালো লাগে না কোথাও না কোথাও। তো যাই হোক, কোয়ার্টারগুলো দেখে সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ছিল। আর এই যে জলের ট্যাঙ্ক, এখানে বাচ্চারা হাত পা ধুচ্ছিল, এইগুলোও মনে পড়ছিল, কারণ আমাদের মানে কোয়ার্টারের সিস্টেম সব জায়গাতেই একই, জায়গাটা শুধু আলাদা হয়। তো যাই হোক, মন খারাপ করে তো লাভ নেই, যেটা ভাগ্যে আছে, যেটা হবে সেটা হবেই। তো এখন কিন্তু সবাই পুজো টুজো শেষে সবাই চলে গেছে, আর আমরা এখন চলে যাব। তো তার আগে অনেক কিন্তু প্রসাদ দিয়েছিল দিদিরা, এত পরিমাণ প্রসাদ দিয়েছিল যে যেটা খেয়ে আর একদম খিদেই ছিল না। আর সঙ্গে করেও কিন্তু অনেকটা প্রসাদ পাঠিয়ে দিয়েছে। তো আবার আমরা টোটো ধরে বাড়ি চলে আসছি, এখন কিন্তু প্রায় কটা বাজবে, ওই 8:30 মতো বাজবে। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে কিন্তু আবার রাত্রে কি খাওয়া দাওয়া হবে সেই সব ভাবনা চিন্তা। যদিও কিট্টু ফল টল টুকটাক খেয়েছে, মানে খুব বেশি খায়নি, ওই হয়তো অর্ধেক পেয়ারা খেয়েছে, তারপর 2টো আঙুর খেয়েছে, এইসব খেয়েছে। এই যে অনেক প্রসাদ দিয়েছিল, তোমরা যে প্রসাদটা দেখছো তাতে কিন্তু অর্ধেক আমরা অলরেডি খেয়েই নিয়েছি, এটা কিন্তু অর্ধেক প্রসাদ। আরও 2-3 রকমের মিষ্টি ছিল, আরও প্রচুর পরিমাণে বুদিয়া দেওয়া হয়েছিল, আরও অন্যরকম ফল ছিল। তো এই যে প্রসাদটা দেখছো, এটা আমি আর ঘরে নিয়ে চলে এসেছি। প্রথমে দিদির কাছেই বসেছিলাম, দিদির কাছে প্রসাদ খেয়ে একটু থেমে তারপর উপরে এসেছি। উপরে এসে ভাবছি ছেলেকে এখন একটু ম্যাগি বানিয়ে দেবো, আর অন্য কিছু খেতে পারবে না, মানে ম্যাগি বানালেও সেটা অর্ধেকই বানাবো। তো চলো ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, আজকের মতো চলি, টাটা।